नमस्ते गुरु साहेब जी। जय गुरु जी महाराज। যোগী কথামৃত পাঠক্রম অনুসরণে গুরুজির আজ্ঞায় যে পাঠ শুরু হয়েছে, এতে উপস্থিত সমস্ত সঙ্গতকে সাদর আমন্ত্রণ জানাই, সবাইকে প্রণিপাত। আজকের এই পর্যায়ে আমরা পাঠ করব পরিচ্ছেদ ৩৯, থেরেসা নয়ম্যান, খ্রিস্টীয় খতাঙ্কধারিণী ক্যাথলিক, এবং পরিচ্ছেদ ৪০, আমার ভারতবর্ষে প্রত্যাবর্তন। আজকের এই পাঠে অংশ নেবেন নন্দিতা সরকার আন্টি। আমরা মহাবতার বাবাজি, লাহিড়ী মশাই, যুক্তেশ্বর গিরিজি এবং যোগানন্দজিকে প্রণাম করে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমি অনুরোধ করছি নন্দিতা সরকার আন্টিকে নিজেকে আনমিউট করে আজকের পাঠক্রম শুরু করুন। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে আজকের পাঠক্রম শুরু করলাম। আজকের পাঠক্রম হলো ৩৯ পরিচ্ছেদ, থেরেসা নয়ম্যান, খ্রিস্ট খতাঙ্ক ধারিণী ক্যাথলিক। মাউন্ট ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে একদিন ধ্যানে বসে আছি। হঠাৎ আমার অন্তরের অন্তঃস্থলে শ্রী যুক্তেশ্বর গিরিজির স্বর ধ্বনিত হয়ে উঠল, ভারতবর্ষে ফিরে এসো। তোমার জন্যে আমি ১৫ বছর ধৈর্য ধরে অপেক্ষা করে বসে আছি। শীঘ্রই আমি দেহত্যাগ করে অনন্তের দিকে পাড়ি জমাবো। যোগানন্দ, চলে এসো। চোখের পলকে ১০,০০০ মাইল অতিক্রম করে তাঁর আহ্বান আমার অন্তরে এসে পৌঁছল বিদ্যুৎ চমকের মতন। ১৫ বছর, হ্যাঁ ১৫ বছরই তো বটে। দেখলাম এটা ১৯৩৫ সাল, এসেছিলাম ১৯২০ সালে। ১৫ বছর ধরে আমি গুরুর শিক্ষা আমেরিকায় প্রচার করে চলেছি। এখন গুরু আমায় ডাক দিয়েছেন। এর কিছুদিন পরেই আমার প্রিয় বন্ধু মিস্টার জেমস জে লিনকে আমার এই অনুভূতির কথা বলেছিলাম। ক্রিয়াযোগ সাধন করে তার আধ্যাত্মিক উন্নতি এতদূর সাধিত হয়েছিল যে আমি তাকে প্রায় সেন্ট লিন বলে অভিহিত করতাম। বাবাজির ভবিষ্যৎবাণী, পাশ্চাত্যেও এমন সব নরনারী তৈরি হতে পারে যাদের প্রাচীন যোগের পথে সত্যকার ঈশ্বর উপলব্ধি হয়েছে। এই ভবিষ্যৎবাণী বহু পাশ্চাত্যবাসীদের মধ্যে সার্থকতা লাভ করেছে দেখে আমি আনন্দিতই হতাম। মিস্টার লিন আমার যাত্রার ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ প্রদান করতে চাইলেন। আর্থিক সমস্যা দূরীভূত হতেই আমি ইউরোপ হয়ে ভারতবর্ষে যাবার ব্যবস্থা করতে লাগলাম। ১৯৩৫ সালের মার্চ মাসে আমি সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপকে ক্যালিফোর্নিয়া স্টেটের আইন অনুসারে চিরস্থায়ী সত্ত্বে ধর্মনিরপেক্ষ লভ্যহীন প্রতিষ্ঠান রূপে রেজিস্ট্রি করলাম। সেই সঙ্গে আমার যাবতীয় লেখার স্বত্বাধিকার সমেত সকল সম্পত্তি সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপকে দান করে দিলাম। সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ অন্যান্য অধিকাংশ শিক্ষা ও ধর্ম প্রতিষ্ঠান সমূহের মতন সদস্যদের এবং জনসাধারণের অর্থানুকূল্যে পরিচালিত হয়। শিক্ষার্থীদের বললাম আমি আবার ফিরে আসব। আমেরিকাকে আমি কখনো ভুলব না। স্নেহানুগত বন্ধুবর্গ লস অ্যাঞ্জেলেসে আমার বিদায় সম্বর্ধনা জানাতে এক ভোজ দিলেন। তাদের মুখের দিকে আমি বহুক্ষণ চেয়ে সকৃতজ্ঞ মনে ভাবলাম, ভগবান, তোমাকেই তো যে একমাত্র সকল দানের দাতা বলে ভাবতে পারে, মানুষের মধ্যে বন্ধুত্বের মাধুর্য খুঁজে পাওয়ার তার কখনো অভাব হয় না। ১৯৩৫ সালের ৯ই জুন আমি ইউরোপা নামক জাহাজে নিউ ইয়র্ক ত্যাগ করলাম। দুটি শিষ্য আমার সঙ্গে এলো। আমার সেক্রেটারি মিস্টার সি রিচার্ড রাইট আর অন্যজন সিনসিনাটির এক বর্ষীয়সী মহিলা মিস এটি ব্লেচ। সমুদ্রযাত্রার শান্তিময় দিনগুলি বড়ই আনন্দে কাটলো। আগেকার কর্মব্যস্ত দিনগুলির সঙ্গে তাদের পার্থক্য কত তৃপ্তিদায়ক। আমাদের অবসর বিনোদন কিছু বেশি দিন চলল না।
আধুনিক জলযানের গতির ভিতরেও কিঞ্চিৎ ক্ষোভের বিষয় আছে বই কি। আর সব উৎসুক ভ্রমণকারীদের মতন আমরাও সেই বিশাল আর প্রাচীন মহানগরী লন্ডন বেরিয়ে বেড়ালাম। আমাদের পৌঁছাবার পরদিন ক্যাক্সটন হলে এক বিরাট শ্রোতৃ মণ্ডলীর মণ্ডলীর সম্মুখে বক্তৃতা দেওয়ার জন্যে আমি আমন্ত্রিত হলাম। সেখানে স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড লন্ডনের শ্রোতাদের নিকট আমার পরিচয় করিয়ে দিলেন। তারপর আমাদের দলের নিমন্ত্রণ এলো স্যার হ্যারি লডারের স্কটল্যান্ডে তার জমিদারিতে এক অবসর দিবস যাপন করবার জন্য। এর কিছুদিন পরে আমরা ইংলিশ চ্যানেল পার হয়ে ইউরোপ মহাদেশে পাড়ি দিলাম। কেননা আমার উদ্দেশ্য ছিল জার্মানির ব্যাভেরিয়া প্রদেশে একটি বিশেষ তীর্থস্থান দর্শন করা। কারণ আমি ভাবলাম যে কোনারসরুথের ক্যাথলিক মরমী থেরেসা নয়ম্যানকে দর্শন করার এই হবে আমার একমাত্র সুযোগ। বহু বৎসর আগে আমি থেরেসা নয়ম্যানের প্রসঙ্গে একটি অত্যাশ্চর্য বিবরণ পাঠ করেছিলাম। তাতে নিম্নলিখিত তথ্যগুলি বিবৃত করা হয়েছিল। 1. 1898 সালে গুড ফ্রাইডের দিন থেরেসার জন্ম। 20 বছর বয়সে তিনি একটি দুর্ঘটনায় আহত হয়ে অন্ধ ও পক্ষাঘাতগ্রস্ত হন। 2. 1923 সালে লিসিক্সের দি লিটল ফ্লাওয়ার সেন্ট থেরেসার নিকট প্রার্থনার ফলে তিনি অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পান। পরে থেরেসা নয়ম্যানের অঙ্গ প্রত্যঙ্গাদি অতি দ্রুত আরোগ্য লাভ করেন। 1923 সাল থেকে থেরেসা দৈনিক একটি ক্ষুদ্র পবিত্র রুটি আহার করা ব্যতীত খাদ্যপানীয় গ্রহণে সম্পূর্ণ বিরত থাকেন। 4. স্টিগম্যাটা অর্থাৎ ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্টের পবিত্র ক্ষতচিহ্ন সকল 1926 সালে থেরেসার মস্তকে, বক্ষে, হস্ত ও পদদ্বয়ে প্রকাশিত হয়। তারপর থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে তিনি তার নিজ শরীরে যীশুখ্রিস্টের মৃত্যুকালীন যন্ত্রণা ও ক্লেশ ভোগ করে আসছেন। 5. থেরেসার কেবলমাত্র তার নিজ গ্রামের সরল জার্মান ভাষাই জানা ছিল, অথচ প্রতি শুক্রবারে তার ভর হবার সময় তিনি এমন সব কথা উচ্চারণ করতেন যাকে পণ্ডিতেরা প্রাচীন অ্যারামেইক বলে নির্ধারিত করেছেন। তার ভরের সময় তিনি হিব্রু বা গ্রিক ভাষাতেও কথা বলতেন। 6. গির্জার কর্তৃপক্ষের অনুমতি অনুসারে থেরেসাকে বারকত কঠিন বৈজ্ঞানিক পরীক্ষাধীনে রাখা হয়। 1. প্রোটেস্ট্যান্ট জার্মান থেরেসা নয়ম্যান, খ্রিস্ট শতাঙ্কধারিণী ক্যাথলিক। সংবাদপত্রের সম্পাদক ডাক্তার ফ্রিৎজ গেরলিখ কোনার্স রয়েসে গিয়েছিলেন ক্যাথলিক বুজরুগি ফাঁসিয়ে দিতে, কিন্তু ফিরে এসে লিখলেন নয়ম্যানের এক শ্রদ্ধাপূর্ণ জীবন কাহিনী। কি পূর্ব কি পশ্চিম সাধু দর্শনের জন্য আমি সর্বদাই আগ্রহী। 16 জুলাই তারিখে আমাদের ছোট্ট দলটি কোনার রয়েথের এই অদ্ভুত গ্রামটিতে প্রবেশ করতেই আনন্দে উল্লসিত হয়ে উঠলাম। ব্যাভেরিয়ার চাষিরা আমাদের ফোর্ড গাড়ি আমেরিকা থেকে আমাদের সঙ্গে আনা, আর তাতে আমাদের এই বিচিত্র দলটি এক মার্টিন যুবা পুরুষ, এক বয়স্কা মহিলা আর একটি শ্যামবর্ণের প্রাচ্য দেশবাসী, যার স্কন্ধ বিলম্বিত কেশগুচ্ছ কোটের কলারের ভিতর লুক্কায়িত দেখে খুবই কৌতূহলী হয়ে উঠল। থেরেসার ছোট্ট কুটিরটি পরিষ্কার পরিচ্ছন্ন। পুরনো ধরনের একটি কুয়ার ধারে জিরেনিয়াম ফুল ফুটে রয়েছে, কিন্তু হায়, গাড়ি থেকে নেমে দেখি যে তা বন্ধ, একেবারেই নিস্তব্ধ। প্রতিবেশীরা, এমনকি সেইখান দিয়ে তখন যে ডাকপিয়ন যাচ্ছিল, সেও তার বিষয়ে কিছুই খবর দিতে পারল না। বৃষ্টি পড়তে শুরু করেছে। সঙ্গীরা সব বলল ফেরা যাক, কিন্তু আমি দৃঢ়ভাবে বললাম যতক্ষণ না আমি থেরেসার কোনো সন্ধান পাচ্ছি ততক্ষণ আমি এখানেই থাকবো। ঘন্টা 2 কেটে গেল, তখনও আমরা বৃষ্টির মধ্যে
সেই গাড়ির ভিতর বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভগবানের কাছে নালিশ জানালাম, প্রভু, থেরেসা যদি অন্তর্ধানী করলেন, তবে তুমি তার কাছে আমায় নিয়ে গেলে কেন? কাছে এসে একটি লোক দাঁড়ালো। লোকটা ইংরেজি জানতো। বিনীত হয়ে জিজ্ঞাসা করলো যে সে কিছু সাহায্য করতে পারে কিনা। সে বলল, থেরেসা কোথায় তা অবশ্য আমি সঠিক জানি না, কিন্তু তিনি মাঝে মাঝে প্রফেসর জনস ওয়াটসের বাড়িতে যান। তিনি হচ্ছেন আইকস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষার শিক্ষক। জায়গাটা এখান থেকে 80 মাইল দূরে। তারপর দিন সকাল বেলায় আমরা আবার আমাদের দলটি আইস ক্র্যাস্টিনে আইস আইক স্ট্যাটিস স্ট্যাটে শান্ত গ্রামটিতে গিয়ে উপস্থিত হলো। ডাক্তার ওয়াটস তার বাড়িতে আমাদের আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন করে বললেন, হ্যাঁ, থেরেসা এখন এখানেই আছেন, বলে তিনি এই সব দর্শন প্রার্থীদের কথা তাকে বলে পাঠালেন। তার উত্তর নিয়ে একটি লোক শীঘ্রই নিচে নেমে এলো। তাতে লেখা ছিল, যদিও বিশপ তার অনুমতি বিনা আমায় কারোর সঙ্গে দেখা করতে নিষেধ করেছেন, তবুও আমি ভারতবর্ষের এই সাধুটির সঙ্গে দেখা করব। তার কথাগুলিতে মন গভীরভাবে আলোড়িত হয়ে উঠল। ডাক্তার ওয়াটসের সঙ্গে উপরতলায় বসবার ঘরে গেলাম। থেরেসাও সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন। তার পূর্ণ দেহ হতে একটা যেন শান্তি আর আনন্দের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। পরিধানে ছিল একটা কালো গাউন আর অতি শুভ্র শ্বেত বর্ণের মস্তক আবরণ। এই সময়ে তার 37 বছর বয়স হলেও দেখতে তিনি যেন আরো নবীন। শিশুর সৌকুমার্য আর লাবণ্যে ভরা। সুগঠিত আকৃতি, স্বাস্থ্যপূর্ণ কপল দেশে রক্তিম আভা, প্রফুল্ল বদন, সেই সাধ্যি যিনি অনাহারে থাকেন। থেরেসা আমার সঙ্গে অতি মৃদু করমর্দনে আমায় অভ্যর্থনা জ্ঞাপন করলেন। নীরবে উভয়ই উভয়কে ঈশ্বর প্রেমিক জেনে আমাদের উভয়েরই মুখে মৃদু হাসি ফুটে উঠল। ডাক্তার ওয়াটস দয়া করে বললেন যে তিনি আমাদের দোয়াভাসির কাজ করবেন। সকলে উপবেশন করতে দেখা গেল যে থেরেসা বিমিশ্রিত কৌতূহলের সঙ্গে আমার দিকে তাকাচ্ছেন। স্পষ্টতই বোঝা গেল যে ব্যাভেরিয়া অঞ্চলে ভারতীয় হিন্দু নিতান্তই দুর্লভ দর্শন। তার নিজের মুখ থেকে উত্তরটা শুনবার আশায় আমি প্রশ্ন করলাম, আপনি কি কিছুই খান না? না, কেবলমাত্র একটি হোস্ট ছাড়া, তাও সকাল 6টার সময় একবার মাত্র খাই। রুটিটি কত বড়, কাগজের মতন পাতলা আর একটি ছোট্ট টাকার মতন। আমি এটা গ্রহণ করি পবিত্র অনুষ্ঠান পালনেরই জন্য। যদি এ প্রসাদই না হয়, তাহলে আমি আর গিলতে পারি না। তাতে করে তো আপনি আর এই এতদিন 12 বছর ধরে বেঁচে থাকতে পারেন না। তার উত্তর এলো অত্যন্ত সরল আর আইনস্টাইনের ভঙ্গিতে, আমি ঈশ্বরের জ্যোতিতেই বেঁচে আছি। তাহলে দেখছি যে আপনি ইথর, আলো আর বায়ু থেকেই আপনার শরীরের জন্য শক্তি ও পুষ্টি সঞ্চয় করেন। তার মুখের উপর একটা মৃদু হাসির ঝিলিক খেলে গেল। বললেন, কেমন করে বেঁচে আছি তা যে আপনি বুঝতে পেরেছেন জেনে আমি ভারী খুশি হলাম। যীশুখ্রিস্ট যে মহাসত্য উচ্চারণ করে গেছেন যে মানুষ কেবলমাত্র শুধু অন্নতেই জীবন ধারণ করবে না, ভগবানের স্ত্রী মুখ নিঃসৃত তার প্রত্যেক বাণীর দ্বারাই সে তার জীবন ধারণ করবে। এই কথার সত্যতার দৈনন্দিন জীবন্ত উদাহরণ হচ্ছে আপনার পুণ্যময় জীবন। আমার ব্যাখ্যায় তিনি পুনরায় আনন্দ প্রকাশ করে বললেন, বাস্তবিকই তাই। এই জগতে আমার বেঁচে থাকার অন্যতম কারণ হচ্ছে যে শুধু অন্ন দ্বারা নয়, ঈশ্বরের অদৃশ্য আলোকেই মানুষ বেঁচে থাকতে পারে তা প্রমাণ করা। আচ্ছা, কি করে মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে তা আপনি তাদের শিখিয়ে দিতে পারেন নাকি?
মনে হলো একটু সন্ত্রস্ত হয়ে পড়লেন। বললেন, আমি তো তা পারি না, ঈশ্বরের তা ইচ্ছা নয়। তার বলিষ্ঠ অথচ কমনীয় দুটি হাতের উপরে আমার দৃষ্টি পড়তেই থেরেসা তার উভয় করপৃষ্ঠে সদ্য আরোগ্যপ্রাপ্ত একটি করে ক্ষুদ্র চতুষ্কোণ ক্ষতচিহ্ন প্রদর্শন করলেন। প্রত্যেক করতলে তিনি দেখালেন যে আরো এক ক্ষুদ্র অর্ধচন্দ্রাকৃতি ক্ষতচিহ্ন সবেমাত্র শুকিয়েছে। প্রত্যেক চিহ্ন হাতের চেটোর মধ্যে দিয়ে ফুঁড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার স্পষ্ট মনে পড়ল যে বড় বড় চৌকো লোহার পেরেকের তলাগুলো চাঁদের ফালির মতন, এখনো তা পূর্বাঞ্চলে ব্যবহৃত হয়, কিন্তু আমি যে সব পশ্চিমে ব্যবহৃত হতে দেখেছি বলে তো মনে পড়ে না সেসব। তারপর থেরেসা নয়মান তার সাপ্তাহিক ভরের কথা কিছু বললেন। বললেন, অসহায় দর্শকের মতন আমি যীশু খ্রিস্টের মরণ দৃশ্যের সবটাই প্রত্যক্ষ করি। প্রতি বৃহস্পতিবার মধ্যরাত্র থেকে শুক্রবার বেলা 1টা পর্যন্ত তার ক্ষতস্থানগুলির মুখ খুলে গিয়ে রক্তক্ষরণ হতে থাকে। সাধারণভাবে তার দেহের ওজন 121 পাউন্ড, তা থেকে 10 পাউন্ড তখন কমে যায়। তার এই গভীর ঈশ্বর প্রেমের নিদারুণ যন্ত্রণা ভোগ করেও থেরেসা তার প্রভু যীশু খ্রিস্টের সাপ্তাহিক দর্শন লাভের আশায় সানন্দে অপেক্ষা করেন। আমি তখনই বুঝলাম যে তার এই অদ্ভুত জীবনের উদ্দেশ্য হচ্ছে সকল খ্রিস্টানদের কাছে নতুন টেস্টামেন্টে বর্ণিত যীশু খ্রিস্টের জীবন ও ক্রুশবিদ্ধ হওয়া বিষয় ঐতিহাসিক সভ্যতা প্রতিষ্ঠা করা, আর সেই গ্যালিলীয় গুরু ও তার ভক্ত শিষ্যদের মধ্যে চিরস্থায়ী বন্ধন নাটকীয়ভাবে প্রদর্শন করাই ঈশ্বরের অভিপ্রায়। তারপর প্রফেসর ওয়াটস সেই সাধ্বী মহিলার বিষয়ে কতগুলি ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, আমাদের মধ্যে জনকতক, তার মধ্যে থেরেসাও থাকেন, যারা জার্মানির ভিতর দিয়ে দিনের পর দিন ধরে নানা স্থান দেখবার জন্য প্রায়ই বেড়াতে বার হই। তখন এক অস্বস্তিকর ব্যাপার ঘটে। আমরা যখন দিনে 3বার করে বেশ পরিপাটি রূপে ভোজন ক্রিয়াটি সম্পন্ন করি, থেরেসা তখন বিন্দুমাত্র জলও স্পর্শ করেন না। থেরেসার কিন্তু বিন্দুমাত্র ক্লান্তি নাই, তখনও তিনি সদ্য ফোটা একটি গোলাপ ফুলের মতোই তাজা। খিদে পেট জ্বলতে শুরু করলে আমরা যখন রাস্তার ধারে সরাইখানা ঢুঁড়ে মরি, থেরেসা মহা আনন্দে কেবল হাসেন। প্রফেসর সাহেব তার শারীরিক বৈশিষ্ট্য সম্বন্ধে আরো কতগুলি কৌতূহলোদ্দীপক ব্যাপার বললেন। তিনি বললেন, থেরেসা কোনো প্রকার আহার্য গ্রহণ না করাতে তার পাকস্থলী কুণ্ঠিত হয়ে গেছে। তার মলমূত্র ত্যাগ হয় না, কিন্তু তার ধর্মগ্রন্থি ক্রিয়া সব ঠিকই আছে। চর্ম তার সর্বদাই কোমল অথচ দৃঢ়। বিদায় গ্রহণকালে আমি থেরেসাকে তার ভর হওয়ার সময় উপস্থিত থাকবার ইচ্ছা প্রকাশ করলাম। তিনি সৌজন্য প্রকাশ করে বললেন, তা বেশ, কোনার সরে ওয়েথে আসুন না কেন? আসছে শুক্রবারে বিশপের কাছ থেকে অনুমতি পত্র পাবেন। আমার আইক স্ট্যাটে খুঁজতে গিয়েছিলেন শুনে আমি ভারী খুশি হয়েছি। বহুবার মৃদুভাবে করমর্দন করে থেরেসা আমাদের দলটিকে এগিয়ে দিতে গেটের কাছ পর্যন্ত এলেন। রাইট সাহেব মোটর গাড়ির রেডিওটি খুলে দিতেই থেরেসা সহাস্য কৌতূহলে যন্ত্রটি পরীক্ষা করতে লাগলেন। সেই সময় উপস্থিত ছোকরাদের দল এত বেশি সংখ্যায় ভারী হয়ে উঠল যে থেরেসাকে বাড়ির ভিতর ঢুকে পড়তে হলো। আমরা গাড়ি ছেড়ে দিলাম, দেখি যে থেরেসা জানলার কাছে দাঁড়িয়ে আমাদের দিকে উঁকি মারছেন আর ছোট্ট মেয়ের মতন আমাদের দিকে হাত নাড়ছেন। থেরেসার 2 ভাই, ভারী অমায়িক, আর তাদের ব্যবহারও অতি মধুর। তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম যে থেরেসা মাত্র 1 বা 2 ঘন্টা রাত্রিতে ঘুমান। তার শরীরে বহু ক্ষতচিহ্ন থাকা সত্ত্বেও তিনি বেশ কার্যক্ষম আর উৎফুল্ল। পাখি খুব ভালোবাসেন, মাছের অ্যাকোরিয়াম আছে, তার দেখাশোনা করেন, আর বাগানে উদ্যান চর্চাতেই তার বহু সময় কাটে। চিঠিপত্র লেখালেখিও তাকে খুব করতে হয়। ক্যাথলিক ভক্তেরা তাকে প্রার্থনা করে আর রোগ নিরাময়ের জন্য লেখেন। বহু
ভক্ত তার দ্বারা গুরুতর ব্যাধি থেকে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেছেন। তার এক ভাই ফার্ডিন্যান্ড, বয়স 23 বছর, তার সঙ্গে আলাপ হলো। আমায় বললেন, প্রার্থনার বলে আপরের রোগের ভোগ নিজ শরীরে ক্ষয় করে নেবার শক্তি থেরেসার আছে। থেরেসা আহার ত্যাগ করতে শুরু করলেন তখন, যখন তাদের গির্জার একটি যুবক পাদ্রী হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই সময় তিনি প্রার্থনা করেন যে সেই যুবকের গলায় ব্যাধি যেন তার নিজের গলায় প্রবিষ্ট হয়। বৃহস্পতিবার বৈকালে আমাদের দলটি বিশপের বাড়ি গিয়ে পৌঁছলো। বিশপ মহাশয় আমার লম্বা চুল দেখে বেশ বিস্মিত হলেন। যাই হোক, তিনি শীঘ্রই অনুমতি পত্রটি লিখে আমাদের হাতে দিলেন। অবশ্য তার জন্য আমার কোনো রকম ফি দিতে হয়নি। চার্চ এই নিয়মটি করেছিল অলস কৌতূহলী পর্যটকদের হাত থেকে থেরেসাকে বাঁচাবার জন্য। পূর্ববর্তী বছরগুলিতে তারা প্রতি শুক্রবারে হাজারে হাজারে এসে উপস্থিত হতো। শুক্রবার কোনার্সডয়েতে এসে পৌঁছালাম বেলা 9:30। দেখা গেল থেরেসার ক্ষুদ্র কুটিরটির একটা বিশেষ অংশে কাঁচের ছাদ দেওয়া আছে, যাতে প্রচুর আলো আসতে পারে। দেখে আনন্দ হলো। এবার আর দরজাগুলো সব বন্ধ নয়। সানন্দের স্বাগত সম্ভাষণের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত। প্রায় জনকুড়ি দর্শক সেখানে উপস্থিত, সবাইকার হাতে একটি করে পারমিট বা অনুমতিপত্র। আমরাও সেই দলে মিশে গেলাম। অনেকেই সেই অদ্ভুত ঘর দেখবার জন্য বহু দূর দেশ থেকে এসেছেন। থেরেসা আমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই প্রফেসরের বাড়িতে। আমি যে তাকে আধ্যাত্মিক কারণে দেখতে এসেছি, কেবলমাত্র অলস কৌতূহল চরিতার্থ করবার জন্য নয়, তা তিনি অন্তর উপলব্ধি করতে পেরেছিলেন। আমার দ্বিতীয় পরীক্ষা হয়েছিল এইরকম। উপরতলায় তার ঘরে যাবার আগে আমি যোগ নিদ্রায় মগ্ন হলাম। উদ্দেশ্য ছিল দূরদর্শন আর দূরশ্রবণ বিষয়ে তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। তার কক্ষে গিয়ে প্রবেশ করলাম। দেখি তা দর্শকে পরিপূর্ণ। শয্যার উপর একটি শ্বেত বসনে আবৃত হয়ে থেরেসা শয়ন করে আছেন। রাইট সাহেবও পিছনে পিছনে আসছিল। আমি চৌকাঠ পেরিয়ে ঘরের ভিতরে ঢুকেই একটা অদ্ভুত আর অতি ভয়াবহ দৃশ্য দেখে ভয়ে ও বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। থেরেসা নিচের চোখের পাতা থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া একটি রক্তস্রোত পাতলাভাবে অনবরত বইছে। তার ঊর্ধ্বদৃষ্টি ভ্রূমধ্যস্থ তৃতীয় নেত্রের দিকে নিবদ্ধ। তার মাথায় যে কাপড় জড়ানো ছিল তা কাঁটার মুকুটে ক্ষতস্থান হতে নিঃসৃত রক্তে প্লাবিত হয়ে গেছে। তার বুকের উপরকার শ্বেত বস্ত্র তার পাঁজরার ক্ষতস্থান হতে ঝরা রক্তে একেবারে লাল হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, ঠিক যে জায়গায় যীশু খ্রিস্ট বহুকাল পূর্বে সৈনিকের বর্ষা ফলকের দ্বারা আঘাত পেয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই রক্ত ঝরে পড়ছে। থেরেসার হস্ত দুটি জননী স্নেহ করুণায় প্রসারিত, অনুনয়ে বিন্যস্ত, আননে যুগপৎ যন্ত্রণা ও ক্লেশের দ্বারা আবার স্বর্গীয় আভা দেখে বোধ হলো শরীরটি পূর্বাপেক্ষা একটু যেন কৃশ হয়ে গেছে, আর অন্তর ও বাহির বহুদিক দিয়েই তার সূক্ষ্ম পরিবর্তন সাধিত হয়েছে। আপন মনে বিড়বিড় করে কি একটা বিদেশি ভাষায় কথা কইতে কইতে তার ঠোঁট দুটি কাঁপছে। বোধ হয় তার অন্তর্দৃষ্টির সামনে যে সব ব্যক্তিদের আবির্ভাব হয়েছিল তাদেরই সঙ্গে কথা বলছিলেন। তার মনের সঙ্গে তখন আমার যোগসূত্র স্থাপন করা হয়ে গেছে। আমিও তার স্বপ্নের সব দৃশ্যই দেখতে পেলাম। যীশু খ্রিস্ট যখন বিদ্রুপকারী জনতার মধ্য দিয়ে ক্রুশের কাঠ বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখনকার সব দৃশ্য থেরেসা দেখছিলেন। হঠাৎ তিনি ধর্মর করে মাথা উঁচু করে তুলে ধরলেন। কাঠের ভারে যীশু খ্রিস্টের পতন ঘটল। দৃশ্যটিও অন্তর্হিত হলো। উদগ্র অনুভূতিতে ক্লান্ত হয়ে থেরেসা বালিশের উপরে মাথা এলিয়ে দিয়ে শুয়ে পড়লেন। ঠিক এই সময় আমি আমার পিছনে যে মানুষ পড়ে যাওয়ার মতন দড়াম করে একটা ভারী কিছু পতনের শব্দ শুনতে পেলাম। মুহূর্তের মধ্যে মাথা ফিরিয়ে দেখি যে দুটি লোক একটি শায়িত দেহ বহন করে নিয়ে যাচ্ছে।
সেই সময় আমার গভীর যোগ নিদ্রার ঘোর কাটেনি বলে লোকটির যে কে তা তখনই ঠিক চিনতে পারিনি। আবার থেরেসার মুখের উপরে আমার দৃষ্টি স্থাপিত করলাম। রক্তের স্রোত বয়ে চলেছে বলে সে মুখ মৃত্যু পাণ্ডুর বিবর্ণ, কিন্তু তা থেকে একটা শুদ্ধ ও পবিত্র আভা বেরোচ্ছে। তারপরে আমি পিছন ফিরে দেখি যে রাইট সাহেব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, গাল দিয়ে রক্ত ঝরছে। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, টিক, তুমি কি পড়ে গিয়েছিলে? আগে হ্যাঁ, আমি এই ভীষণ দৃশ্য সহ্য করতে না পেরে মূর্ছা গিয়েছিলাম। সান্ত্বনা দিয়ে বললাম, যাক, তোমার সাহস আছে দেখছি, ফিরে এসে আবার এই দৃশ্য দেখতে এসেছো। বহু দর্শক তখনও নিচে নীরবে অপেক্ষা করছে স্মরণ করে। মিস্টার রাইট আর আমি থেরেসার কাছ থেকে নীরবে বিদায় গ্রহণান্তে তার পবিত্র সান্নিধ্য ত্যাগ করে বেরিয়ে এলাম। তারপর দিন আমাদের ক্ষুদ্র দলটি মোটরে করে দক্ষিণ দিকে অগ্রসর হলো। একটা সুবিধা এই ছিল যে আমাদের ট্রেনের উপর নির্ভর করতে হয়নি। গ্রামে গ্রামের ধারে সেখানে যেখানে যখন ইচ্ছা আমাদের ফোর্ড গাড়ি থামিয়ে সব দেখতে শুনতে পেরেছি। জার্মানি, হল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, আল্পস পাহাড় প্রভৃতি ভ্রমণের সময় প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি। ইতালির মধ্যে অ্যাসিসিতে বিনয়ের অবতার সেন্ট ফ্রান্সিসকে দর্শন করবার জন্য আমরা যাই। ইউরোপ ভ্রমণ আমাদের শেষ হলো গ্রিস দেশে। এখানে আমরা অ্যাথিনিয়ান মন্দির আর যে কারাগারে সক্রেটিস বিষ পান বিষ করেছিলেন সেই কারাগার দর্শন করলাম। গ্রিকরা যেভাবে দেশের সর্বত্র তাদের কল্পনাকে অ্যালাবাস্টারে রূপায়িত করে তুলেছে তা দেখে আশ্চর্যান্বিত হতে হয়। তারপর রৌদ্র কিরণোজ্জ্বল ভূমধ্যসাগর এসে জাহাজ ধরলাম ভূমধ্যসাগরে এসে জাহাজ ধরলাম, নামলাম প্যালেস্টাইনে। দিনের পর দিন সেই পুণ্যভূমিতে বিচরণ করে মনে মনে বুঝলাম তীর্থ ভ্রমণের মূল্য কি। প্যালেস্টাইনে যীশুখ্রিস্টের মহিমা সর্বত্র পরিব্যাপ্ত। সর্বান্তকরণে আমি ব্যাথেলহেম, গেথ সিমেন, ক্যালভেরি, পবিত্র মাউন্ট অফ অলিভস, জর্ডান নদী, গ্যালিলির সমুদ্র সবই তার পাশে পাশে দেখতে দেখতে ঘুরে বেরিয়েছি। আমাদের ছোট্ট দলটি নিয়ে তার জন্মস্থান, অশ্বশালা, জোসেফের কাঠের কারখানা, ল্যাসারাজের কবর, মার্থা ও মেরিদের বাড়ি, শেষ ভোজের হলঘরটি সব দেখে বেড়ালাম। প্রাচীনকালের অন্ধ কারা হতে উদ্ঘাটিত দৃশ্যের পর দৃশ্যে দেখলাম যীশুখ্রিস্ট যুগ যুগান্তের জন্য কি সব স্বর্গীয় নাটক অভিনয় করে গেছেন। তারপর মিশরে এলাম, দেখলাম আধুনিক শহর কায়রো আর সে দেশের প্রাচীন পিরামিডকে। তারপরে লোহিত সাগর পার হয়ে আমাদের জাহাজ আরব সমুদ্রে গিয়ে পড়লো। অবশেষে সেই দূরে ভারতবর্ষ। 40 পরিচ্ছেদ। আমার ভারতবর্ষে প্রত্যাবর্তন। আমার ভারতবর্ষ, সকৃতজ্ঞভাবে ভারতের পূর্ণ বায়ুতে আবার আমি নিঃশ্বাস নিলাম। বুক যেন ভরে গেল। 1935 সালে 22শে অগস্ট আমাদের রাজপুতানা নামে বড় জাহাজখানা বোম্বাই শহরের প্রকাণ্ড বন্দরে এসে ভিড়ল। জাহাজ থেকে নেমে প্রথম দিনেই টের পেলাম যে সামনের একটি বছর আমায় কি রকম অবিরাম কর্মস্রোতের মধ্যে দিয়ে কাটাতে হবে। বন্ধুরা সব ফুলের মালা নিয়ে বন্দরে অভ্যর্থনা জানাতে এসেছেন। তাজমহল হোটেলে গিয়ে উঠলাম। শিগগিরই রিপোর্টার আর ফটোগ্রাফারদের ভিড় লেগে গেল। বোম্বাই শহরটা আমার কাছে নতুন। দেখলাম আধুনিক পশ্চিমের অনেক উপকরণ দিয়ে শহরটি চমৎকার সাজানো। প্রশস্ত রাজপথের দুধারে পাম গাছের সারি, বিরাট সৌধ শ্রেণী প্রাচীন মন্দিরগুলির সঙ্গে প্রতিযোগিতায় উন্নত শিরে দণ্ডায়মান। যাই হোক, শহর দেখার সময় খুব অল্পই পাওয়া গেল। আমার পূজনীয় গুরুদেব আর প্রিয়জনদের সঙ্গে সাক্ষাতের অধীর আগ্রহে মন তখন ব্যাকুল। ফোর্ড গাড়িটাকে মালগাড়িতে চালান করে দিয়ে আমরা কলকাতার গাড়িতে চেপে বসলাম।
হাওড়া স্টেশনে পৌঁছে দেখি যে আমাদের অভ্যর্থনা করতে আসা মানুষের এমনই ভিড় সৃষ্টি হয়েছে যে খানিকক্ষণ আমরা ট্রেন থেকে নামতেই পারলাম না। অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে কাশিম বাজারের তরুণ মহারাজা আর আমার ভাই বিষ্ণু এগিয়ে এলো। অভ্যর্থনার বিরাটত্ব আর আন্তরিকতায় আমরা অভিভূত হয়ে পড়লাম। আপাদমস্তক পুষ্পমাল্যে ভূষিত হয়ে মিস ব্লেচ, মিস্টার রাইট আর আমি ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলাম। আমাদের আমাদের গাড়ির সামনে একটি শোভাযাত্রাও ছিল। তাতে ছিল মোটর গাড়ি আর মোটর সাইকেলের সারি। ঢাক আর শঙ্খধ্বনির সঙ্গে আনন্দ কোলাহল করতে করতে শোভাযাত্রাটি ঠিক আমাদের গাড়ির পুরো ভাগে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। বৃদ্ধ পিতা আনন্দোদ্বেলিত হয়ে আমায় আলিঙ্গন করলেন, যেন পুনর্জন্ম জন্ম লাভ করে ফিরে এসেছি। আনন্দে আমরা উভয়েই নির্বাক, পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে শুধু চেয়েই রইলাম। ভাই বোন, খুড়ো খুড়ি, খুড়তুতো ভাইয়েরা, ছাত্র, বহুদিনের বন্ধুরা সকলেই এসে আমাদের ঘিরে দাঁড়ালেন। আমাদের ভিতর কারোরই চক্ষু তখন শুষ্ক ছিল না। স্মৃতির মণিকোঠায় লুকিয়ে থাকলেও পুনর্মিলনের সেসব স্নেহের দৃশ্য এখনো মনে প্রত্যক্ষভাবে জাগ্রত। তা জীবনে কখনো ভুলে যাওয়ার নয়। শ্রী যুক্তেশ্বর গিরিজির সঙ্গে সাক্ষাতের দৃশ্য বর্ণনা করতে গেলে আমি ভাষা খুঁজে পাই না। আমার সেক্রেটারির লেখা নিচের এই বর্ণনাটি দিলেই যথেষ্ট হবে। মিস্টার রাইট তার ভ্রমণের দিনলিপিতে লিখেছেন, কি অসীম আগ্রহ আর আশা নিয়ে আজ আমি যোগানন্দজিকে কলকাতা থেকে শ্রীরামপুরে গাড়িতে করে নিয়ে গেলাম। রাস্তার দুধারে বিচিত্র বর্ণের দোকানের সারি। তাদের মধ্যে একটি ছিল যোগানন্দজির কলেজ জীবনের প্রিয় ভোজনালয়। তা পেরিয়ে গিয়ে ঢুকলাম একটি সরু গলিতে। তার দুধারে দেওয়াল। হঠাৎ বাঁ দিকে ঘুরতেই গুরুদেবের দোতলা আশ্রম বাড়িটি চোখে পড়ে গেল। এর লোহার গ্রিল দেওয়া বারান্দা ওপরে দোতলা থেকে রাস্তার দিকে বেরিয়ে এসেছে। চারপাশ ঘিরে একটা শান্তি বাতাবরণ। গভীর ভক্তি নত হৃদয়ে আমি যোগানন্দজির পিছন পিছন গিয়ে আশ্রমের উঠানে প্রবেশ করলাম। হৃৎপিণ্ড দ্রুত আলোড়িত হচ্ছে। আমরা উভয়ে পুরনো সিমেন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এই সেই সিঁড়ি যেখান দিয়ে কত সপ্তাহব্যাপী যাতায়াত করেছেন। উপরে উঠতে উঠতে মনের চাঞ্চল্য ক্রমশই বাড়তে লাগলো। আমাদের সামনে সিঁড়ির মাথায় নীরবে এসে দাঁড়ালেন মহাত্মা স্বামী যুক্তেশ্বরজি, প্রাচীন ঋষির দীপ্ত মহিমায়। তার মহান সান্নিধ্যে উপস্থিত হওয়ার অপরিসীম সৌভাগ্য লাভে আমার অন্তঃকরণ ভাবের প্রাবল্যে আলোড়িত ও উচ্ছ্বসিত হয়ে উঠল। আমার আগ্রহ ব্যাকুল দৃষ্টি অশ্রুতে ঝাপসা হয়ে এলো। দেখলাম যোগানন্দজি নতজানু হয়ে অবনত মস্তকে গুরুর চরণ কমল স্পর্শ করে হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাদের বন্দনা করলেন। তারপর পদযুগলে হস্ত স্পর্শ করে হাতটি নিজের কপালে ঠেকালেন। উঠে দাঁড়াতেই শ্রী যুক্তেশ্বরজি তাকে বক্ষে স্নেহ ভরে ধারণ করে প্রীতি ভরে আলিঙ্গন করলেন। প্রথমে মুখ থেকে কোনো কথাই বেরোলো না, কিন্তু মনের গভীর ভাব অন্তরে নীরব বাণীতেই পরস্পরের কাছে প্রকাশিত হলো। পুনর্মিলনের উষ্ণতায় উষ্ণতায় তাদের উভয়েরই চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। নীরব বারান্দার এক স্নিগ্ধ মধুর ভাব স্পন্দন হচ্ছিল। সূর্য হঠাৎ সূর্য তখন হঠাৎ মেঘ থেকে বেরিয়ে এসে আলোর প্লাবনে ভাসিয়ে দিল। নতজানু হয়ে তার চরণ যুগল স্পর্শ করে আমিও পরম গুরুদেবকে আমার অন্তরের ভক্তি ও কৃতজ্ঞতা নীরব ভাষায় নিবেদন করলাম। তিনিও আমায় আশীর্বাদ করলেন। উঠে দাঁড়িয়ে দেখলাম তার গভীর দুটি সুন্দর কালো চোখ দৃষ্টির জ্যোতিতে উদ্ভাসিত, মনের আনন্দে উজ্জ্বল। তারপর তার বৈঠকখানায় গিয়ে আমরা বসলাম। তার একটা অংশ বারান্দার দিকে মুখ করা, যেটা রাস্তা থেকে দেখা যায়।
পরম গুরুদেবের একটা পুরানো সোফায় ঠেসান দিয়ে সিমেন্টের মেঝের উপরে একটা গদির আসনে বসলেন। যোগানন্দজি আর আমি পরম গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে উপবেশন করলাম। মাদুরের উপরে ঠেসান দিয়ে আরামে বসবার জন্যে গেরুয়া রঙের গোটা কতক বালিশও ছিল। দুই দুই স্বামীজির মধ্যে কথাবার্তা চলছিল বাংলায়। তা অনুধাবনের জন্য আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, কারণ পরে দেখলাম যে যখন তারা একসঙ্গে থাকেন তখন মোটেই ইংরেজি ব্যবহার করেন না, যদিও স্বামীজি মহারাজ লোকে তাকে এই বলেই ডাকে। ইংরেজিতে বেশ কথাবার্তা বলতে পারেন আর প্রায় তো তা বলেন। আমি কিন্তু সেই মহাপুরুষের বিরাট মহিমা উপলব্ধি করলাম তার মন কেড়ে নেওয়া হাসিতে আর আনন্দ উজ্জ্বল চোখ দুটিতে। তার গভীর অথবা প্রফুল্ল সদালাপে একটা গুণ অতি সহজেই দেখা যেত, যে তার উক্তিতে একটা দৃঢ় নিশ্চয়তা থাকতো। জ্ঞানী ব্যক্তির লক্ষণ। তিনি জানেন যে তিনি সত্যকে জানেন, কারণ ভগবানকে তিনি জানতে পেরেছেন। তার গভীর জ্ঞান, উদ্দেশ্যের স্থিরতা আর মতের দৃঢ়তা সব রকমেই প্রকাশ পেত। স্বামীজি মহারাজের পরিধেয় ছিল নিরাড়ম্বর, শুধু ধুতি আর শার্ট। সেগুলি এক সময় গেরুয়া রঙের ছিল, তা এখন হালকা কমলা লেবু রঙে এসে দাঁড়িয়েছে। মাঝে মাঝে তাকে শ্রদ্ধাভাবে বিশ্লেষণ করে আমি দেখেছিলাম যে তার খোলা খেলোয়াড়িত দীর্ঘ বপু, সন্ন্যাস ধর্মের পরীক্ষা আর ত্যাগের মহিমায় উজ্জ্বল। তার দেহভঙ্গিমাটি রাজকীয়, ঋজু, গাম্ভীর্যপূর্ণ। তার চলন ভঙ্গিমা, স্ফূর্তিতে, হাসিতে, উচ্ছ্বাসে তার সারা শরীরটি কম্পিত হয়। এই হাসি সত্যই আনন্দ উদ্বেলিত ও আন্তরিক, অন্তরের অন্তঃস্থল থেকে উচ্ছ্বরিত। তার মুখ ও শরীরের গঠন দিব্য শক্তিমত্তার পরিচায়ক। মাথার মাঝখানে চেরা সিথি, চুল কপালের কাছে সাদা হতে হতে স্বর্ণাভ হয়ে শেষে ধূসরে পরিণত হয়েছে। গুচ্ছ গুচ্ছ কেশ তার কাঁধের উপরে এসে লুটিয়ে পড়েছে। শুশ্রুগুম্ফ বিরল বা ক্ষীণ হয়ে এসেছে এবং তাতে যেন তার মুখের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ক্রমোচ্চ কপাল যেন স্বর্গমুখী। কৃষ্ণ বর্ণের চোখ দুটিকে ঘিরে রয়েছে এক নীল স্বর্গীয় বলয়। নাসিকাটি ঈষৎ দীর্ঘ ও স্থূল। অবসর মুহূর্তে সেটি সেটিকে নিয়ে আমোদ করতেন। ছোট্ট ছেলেদের মতো নেড়েচেড়ে হাসি তামাশা করতেন। বিশ্রামরত অবস্থায় তার মুখমণ্ডল সুদৃঢ় দেখালেও তার মধ্যে একটা সূক্ষ্ম কোমলতা মিশানো ছিল। ঘরের চারিদিকে তাকিয়ে দেখে বুঝলাম যে এই ভগ্নপ্রায় হতশ্রী ঘরের মালিকের সাংসারিক সুখের প্রতি কোনো আসক্তিই নেই। সেই লম্বা ঘরটির সাদা দেওয়ালগুলি জল বায়ুতে বিবর্ণ হয়ে গিয়ে তাতে মাঝে মাঝে ফিকে নীল প্লাস্টারের দাগ দেখা দিয়েছে। ঘরের একদিকে মাল্যভূষিত লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতি, অনাড়ম্বর সরল ভক্তির পরিচয়। এছাড়া ঘরে যোগানন্দজিরও একখানি ছবি ছিল। ছবিতে তিনি বোস্টন শহরের প্রথম এসে যখন ধর্ম মহাসম্মেলনে যোগদান করেন তখন অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। দেখলাম সেখানে আধুনিক আর প্রাচীন ভাবের এক অদ্ভুত সমাবেশ। একটা প্রকাণ্ড বেলোয়ারি কাচের ঝাড়বাতি মাকড়সার জালে ঢাকা পড়ে গেছে। আবার দেওয়ালে একটা রংচঙে নতুন ক্যালেন্ডারও শোভা পাচ্ছে। সারা ঘরটির মধ্যে একটা সুখ ও শান্তির স্নিগ্ধ মধুর সৌরভ ছড়িয়ে রয়েছে। বারান্দার ওধারে দেখলাম বড় বড় নারকেল গাছ আশ্রমের উপর মাথা তুলে দাঁড়িয়ে নীরবে পাহারা দিচ্ছে। পরম গুরুদেব কাউকে ডাকতে হলে কেবল একটু মৃদু করতালি দিতেন, আর তা শেষ হতে না হতেই একজন না একজন বালক শিষ্য এসে হাজির হতো তার আজ্ঞা পালন করতে। তাদের মধ্যে একজনের নাম প্রফুল্ল। ক্ষীণকায়, কাঁধ অবধি লম্বা একরাশ চুল, একজোড়া উজ্জ্বল তীক্ষ্ণ চোখ আর মুখে স্বর্গীয় হাসি লেগেই রয়েছে। হাসলে চোখ দুটি মিটমিট করে আর মুখের কোণ দুটির উপর এ একটু উপর দিকে ওঠে, যেন গোধূলিতে এক ফালি চাঁদের হঠাৎ আবির্ভাব। তার সৃষ্টি তার কাছে ফিরে আসাতে শ্রী যুক্তেশ্বরজির আনন্দ আজ উথলে উঠেছে।
আজ তার সৃষ্টি আমার সম্বন্ধেও তার কিঞ্চিৎ কৌতূহল উদ্রিক্ত হয়েছে, তাও দেখা গেল। সে যাই হোক, দেখলাম দেখলাম যে এই মহাপুরুষের প্রকৃতিতে জ্ঞানাভাবে প্রাবল্য তার ভাবোচ্ছ্বাসের বহিঃপ্রকাশকে বাধা দেয়। গুরুদর্শনে গেলে শিষ্যকে কিছু ভক্তি অর্ঘ্য নিয়ে যেতে হয়। যোগানন্দজিও তাকে কতকগুলি জিনিস উপহার দিলেন। তারপর আমরা খেতে বসলাম। রান্না সাদাসিধে হলেও খেতে বেশ চমৎকারই হয়েছিল। পদের মধ্যে ছিল নিরামিষ তরকারি আর ভাত। শ্রী যুক্তেশ্বর গিরিজি আমায় কতকগুলি ভারতীয় প্রথার ব্যবহার অর্থাৎ হাত দিয়ে খেতে দেখে খুশি হলেন। ঘন্টা কতক ধরে মাঝে মাঝে বাংলায় নানা রকম আলাপ আলোচনা, স্নিগ্ধ হাসি আর উৎফুল্ল দৃষ্টি বিনিময়ের পর তার চরণে প্রণাম করে আমরা বিদায় গ্রহণ করলাম। এবার কলকাতায় ফেরা, সেই পুণ্য দর্শনের পবিত্র স্মৃতি আমার মনে চির জাগরুক থাকবে। যদিও আমি তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের সম্বন্ধে আমার ধারণা প্রধানত লিখছি বটে, কিন্তু তার সাধু জীবনের মূল ভিত্তি যে আধ্যাত্মিক গৌরব, সেই বিষয়ে আমি সর্বদাই সচেতন ছিলাম। তার অপূর্ব শক্তি আমি অনুভব করে এসেছি, সেটাকেই আমি দেবতার আশীর্বাদের মতন চিরতরে বহন করব। আমেরিকা, ইউরোপ, প্যালেস্টাইন প্রভৃতি নানা দেশের থেকে আমি শ্রী যুক্তেশ্বরজির জন্য নানা উপহার এনেছিলাম। সেগুলি তিনি সহাস্য বদনে গ্রহণ করলেন বটে, কিন্তু কোনো মন্তব্য করলেন না। আমার নিজের ব্যবহারের জন্য আমি জার্মানি থেকে একটা লাঠির ভিতরে ছাতা এনেছিলাম। ভারতে এসে সেটি গুরুজিকে উপহার দিতে মনস্থ করলাম। সেটি পেয়ে বললেন, এই জিনিসটি ভারী পছন্দসই বটে বলে আমার দিকে চেয়ে সস্নেহে দৃষ্টিপাত করলেন। যতগুলি জিনিস দিয়েছিলাম তার মধ্যে সেই লাঠিটি নিয়েই সকলকে দেখাতেন। শ্রী যুক্তেশ্বর গিরিজির বাকছাল একটা ছেঁড়া র্যাগের উপরে পাতা দেখে বললাম, গুরুদেব, বৈঠকখানা ঘরের জন্য একটা নতুন কার্পেট আনবার আমায় অনুমতি দিন। কোনো প্রকার উৎসাহ প্রদর্শন না করেই তিনি বললেন, এনে খুশি হও যদি তা আনোগে। কেন? আমার বাকছালটি তো বেশ পরিষ্কার ও সুন্দর হচ্ছে। আমার সুন্দর আছে। আমার এই ছোট্ট রাজ্যটুকুতে আমি তো রাজা গো। বাইরে বাইরে বিশাল জগৎ ছড়ে পড়ে রয়েছে। সেখানে বাইরে জিনিসের উপরেই লোকেদের টান থাকে বেশি। তারই কথাগুলি বলবার সময় মনে হলো আমি আবার আবার আমি আগেকার দিনে ফিরে গেছি। আবার আমি যেন তার সেই বালক শিষ্যটি, দৈনিক শাসনের ফলে অগ্নিশুদ্ধ হচ্ছি। শ্রীরামপুর আর কলকাতা হতে কোনো রকমে নিজেকে একটু একলা করতে পেরেই মিস্টার রাইটকে সঙ্গে সঙ্গে রাঁচি যাত্রা করলাম। মিস্টার রাইটকে সঙ্গে করে রাঁচি যাত্রা করলাম। কি প্রচন্ড অভ্যর্থনা, একটা মর্মস্পর্শী বিজয় উল্লাস। চোখ দুটি আমার জলে ভরে এলো যখন দেখলাম যে যাদের রেখে আমি আমেরিকায় যাত্রা করেছিলাম সেই সব শিক্ষকেরা আমার 15 বছরের অনুপস্থিতির মধ্যেও বিদ্যালয়ের পতাকা সগৌরবে উড্ডীয়মান রেখেছেন। তাদের সব আলিঙ্গন করলাম। সেখানকার আবাসিক আর দৈনিক ছাত্রদের মুখের হাসি আর হাসি খুশি মুখ, তাদের বিদ্যালয়ে সযত্ন শিক্ষা আর যোগ শিক্ষা উপযোগিতার একটি জ্বলন্ত উদাহরণ। তবুও হায়, রাঁচি বিদ্যালয়ে তার দারুণ অর্থাভাব চলছে। বৃদ্ধ মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী তখন পরলোকে। তার কাশিমবাজার প্রাসাদ বিদ্যালয় গৃহে পরিণত করা হয়েছিল, আর তিনি দানও করেছিলেন প্রচুর। জনসাধারণের যথোপযুক্ত সাহায্যের অভাবে বিদ্যালয়ের অনেক বিনামূল্যে জনহিতকর সেবাকর্ম এখন গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। আমেরিকায় থাকতে অবশ্য তাদের কাজ চালাবার উপযোগী কার্যকরী অভিজ্ঞতা আর বাধা বন্ধর সম্মুখে তাদের অদম্য সাহস সঞ্চয় শিক্ষা না করে আমি বৃথাই এতগুলি বছর সেখানে কাটিয়ে আসিনি।
সপ্তাহখানেক ধরে আমি রাঁচিতে ছিলাম। নানা জটিল প্রশ্ন, নানা ঝঞ্ঝাট ঝামেলা সামলাতে হলো। তারপর কলকাতায় ফিরে এসে বড় বড় নেতা আর শিক্ষাব্রতীদের সঙ্গে দেখা সাক্ষাৎ, কাশিম বাজারের নতুন মহারাজের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা, পিতার নিকট পুনরায় অর্থ সাহায্যের আবেদন, তারপরে ভগবত কৃপায় বিদ্যালয়ের পতনোন্মুখ অর্থাবস্থা আবার ঠিকঠাক হয়ে উঠল। আমার আমেরিকান শিষ্যদের কাছ থেকেও প্রচুর দান ঠিক সময় মতন এসে পৌঁছলো। ভারতবর্ষে আসবার মাস কতকের মধ্যেই রাঁচি বিদ্যালয়ের আইনত রেজিস্ট্রি হয়ে গেল। দেখে ভারী আনন্দিত হলাম। চিরস্থায়ী বৃত্তির বন্দোবস্তে যোগ শিক্ষার কেন্দ্র স্থাপনার আমার জীবনব্যাপী স্বপ্ন আজ সার্থক হলো। এই উচ্চাশায়ী 1917 সালের গোড়ার দিকে মাত্র 7টি ছেলে নিয়ে বিদ্যালয়ে স্থাপনে আমায় উদ্বুদ্ধ করেছিল। রাঁচির যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নিম্ন শ্রেণীর আর উচ্চ শ্রেণীর সকল বিষয়েই পড়ানো হয়। সেখানকার আবাসিক আর অনাবাসিক ছাত্ররা কোনো না কোনো প্রকারের বৃত্তিগত শিক্ষালাভ করে থাকে। ছেলেরা স্বশাসিত শাসিত কমিটি দ্বারা তাদের অধিকাংশ কার্যকলাপ নিয়ন্ত্রিত করে। আমার শিক্ষাব্রতী জীবনের গোড়ার দিকে আমি দেখেছিলাম যেসব ছেলেরা দুষ্টুমি করে, শিক্ষকদের ফাঁকি দিয়ে মজা পায়, তারাই আবার তাদের সহপাঠীদের তৈরি নিয়ম সানন্দে মেনে চলে। অবশ্য আমিও যে খুব একটা আদর্শ ছাত্র ছিলাম তা নয়, তবুও ছাত্রদের ছেলে মানুষই ফষ্টি নষ্টিতে আর নানা মুশকিলের ব্যাপারে তারা আমার সহানুভূতিও পেত। খেলাধুলার খুব উৎসাহ দেওয়া হয়। মাঠে হকি, ফুটবল প্রভৃতি চর্চা চলে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছেলেরা প্রায়ই জিতে আসে। ইচ্ছা শক্তি বলে পেশিতে শক্তি সঞ্চালন আর মানসিক শক্তি বলে শরীরের যে কোনো অংশে প্রাণ শক্তি সঞ্চারিত করবার যোগদা প্রণালী ছেলেদের শিক্ষা দেওয়া হয়। ছেলেদের যোগাসন, তরবারি, লাঠি খেলা প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় শিক্ষিত রাঁচির ছাত্ররা বন্যা, দুর্ভিক্ষ প্রভৃতি সংকটকালে আত্মত্রাণ কার্যে প্রশংসাজনকভাবে জনসাধারণের সেবা করেছে। উদ্যান চর্চায় তারা নিজেদের আহারের জন্য শাকসবজি প্রভৃতি উৎপাদন করে। বিহারের আদিম জাতি সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতিদের হিন্দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষণীয় বিষয়গুলি শিক্ষা দেওয়া হয়ে থাকে। বালিকাদের ক্লাস নিকটস্থ গ্রামগুলিতে নেওয়ার ব্যবস্থা আছে। রাঁচি বিদ্যালয়ের একটি অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াযোগে দীক্ষাদান। বালকেরা প্রত্যহই আধ্যাত্ম তত্ত্বের চর্চা, গীতা পাঠ ইত্যাদি করে। আর সরলতা, সার্থক ত্যাগ, আত্মসম্মান, জ্ঞান, সত্য অনুশীলন প্রভৃতি সব বিষয় সব উদাহরণ প্রদানে আর উপদেশ পালনে শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাদের বোঝানো হয় যাতে দুঃখ কষ্ট আসে সেইটা মন্দ, আর যা প্রকৃত সুখ এনে দেয় সেটাই সৎ কাজ। অসৎ কার্যকে বিষ মেশানো মধুর সঙ্গে তুলনা করে তাদের বুঝিয়ে দেওয়া হয় যে সে সব লোভনীয় বটে, কিন্তু শেষে তারাই মৃত্যু ডেকে আনে। গাঢ় মনসংযোগের প্রক্রিয়ার দেহ ও মনের চাঞ্চল্য দমনের ছেলেদের মধ্যে খুব আশ্চর্যজনক ভালো ফল পাওয়া গেছে। ছোট্ট একটি 9-10 বছরের ছেলে ভ্রু মধ্যে তার দৃষ্টি স্থির সংলগ্ন রেখে 1 ঘন্টা কি তারও বেশি সময় একটানা যোগাসন করে আছে। এই দৃশ্য বিদ্যালয়ে বিরল বা নতুন কিছু নয়। ফলের বাগানে একটি শিব মন্দির আছে। সেখানে যোগীরাজ লাহিড়ী মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত। বাগানের আম্রকুঞ্জে দৈনিক প্রার্থনা আর শাস্ত্রালোচনার ক্লাস বসে। রাঁচি যোগদা সৎসঙ্গ সেবাশ্রমে সহস্র সহস্র দরিদ্র ভারতীয়কে বিনামূল্যে অস্ত্রোপচার এবং ঔষধ বিতরণ করে চিকিৎসায় সাহায্য করা হয়। রাঁচি সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চে অবস্থিত। জলবায়ু নাতিশীতোষ্ণ। পুরী একর বাগান, তার মধ্যে বড় একটা স্নানের পুষ্করিণী। ভারতের মধ্যে এটি একটি উত্তম ফলের বাগান। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, খেজুর প্রভৃতি প্রায় 500 ফলের গাছ আছে। রাঁচি লাইব্রেরিতে বহু সাময়িক পত্রিকা আসে, পূর্ব ও পশ্চিমের লোকেদের উপহার।
তাছাড়া প্রায় 1000 খানেক ইংরেজি ও বাংলা বইও আছে। পৃথিবীর নানা ধর্মশাস্ত্রের সংগ্রহ এখানে আছে। একটি সুসজ্জিত জাদুঘরে ভূতত্ত্ব, প্রত্নতত্ত্ব ও নৃত্যত্বের বিবিধ উপকরণ ও দ্রব্যাদি সাজানো আছে। নানা বৈচিত্র্যপূর্ণ এই বিশাল জগতে আমার ভ্রমণে বহু নিদর্শন ও সংগৃহীত দ্রব্যাদিও এখানে বহুল পরিমাণে রক্ষিত আছে। রাঁচির মতো আবাসিক ও যোগ বিদ্যালয় আরো খোলা হয়েছে এবং তারাও যথেষ্ট উন্নতিও করেছে। ছেলেদের জন্য পুরুলিয়া জেলার লক্ষণপুরে যোগদাস সৎসঙ্গ বিদ্যাপীঠ আর মেদিনীপুরের এজমালিচকে যোগদা বিদ্যালয় আর আশ্রম স্থাপিত হয়েছে। 1939 সালে দক্ষিণেশ্বর ঠিক গঙ্গার উপরে যোগদা মঠ নামে একটি প্রকাণ্ড মঠ প্রতিষ্ঠিত হয়। কলকাতার মাইল কয়েক উত্তরে এই আশ্রমটি শহরবাসীদের পক্ষে একটি পরম রমণীয় শান্তিময় স্থান। যোগদা সৎসঙ্গ সোসাইটি, তার বিদ্যালয় এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে তার কেন্দ্র ও আশ্রম সকলের প্রধান কার্যালয় হচ্ছে দক্ষিণেশ্বর মঠ। যোগদা সৎসঙ্গ সোসাইটি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেস সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ নামে আন্তর্জাতিক হেডকোয়ার্টারের সহিত আইনত সংযুক্ত। যোগদা সৎসঙ্গ ক্রিয়াকলাপের মধ্যে আছে YSS এর উপদেশ ও লেসেন্স, যা প্রতি মাসে ভারতবর্ষের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নিকট পাঠানো হয়। এই উপদেশগুলিতে শক্তি বিধায়ক শরীরচর্চা, এনার্জাইজেশন এক্সারসাইজেস, মনসংযোগ এবং ধ্যান বিষয়ে বিস্তৃত বিবরণ থাকে। উচ্চতর ক্রিয়াযোগের উপদেশ পাওয়ার আগে ভিত্তি রচনার জন্য এই সাধনাগুলি নিষ্ঠা সহকারে পালন করা একান্ত ভাবে প্রয়োজন। উপযুক্ত ছাত্রগণ উচ্চতর উপদেশ পরবর্তী পাঠমালায় পেয়ে থাকে। যোগদা সৎসঙ্গ সোসাইটির এই সব শিক্ষা বিষয়ক ধর্মীয় আর জনহিতকর কার্যের জন্য বহু শিক্ষক আর কর্মীদের নিঃস্বার্থ সেবা আর নিষ্ঠার প্রয়োজন রয়েছে। সংখ্যায় তারা বহু বলে এখানে তাদের আর নামের উল্লেখ করলাম না, কিন্তু তাদের প্রত্যেকের জন্যই আমার অন্তরের মণিকোঠায় একটি করে স্নেহের স্থান নির্দিষ্ট করে হয়ে আছে। মিস্টার রাইটের রাঁচির ছেলেদের সঙ্গে খুব প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সাদাসিধে একটা ধুতি পরে তিনি কিছুকাল তাদের সঙ্গেও বাস করেছিলেন। রাঁচি, কলকাতা, শ্রীরামপুর, বোম্বে যেখানেই সে যাক না কেন, ভ্রমণ ডায়েরি বার করে তার ভ্রমণের দিনলিপি সে লিখে রাখত। আর সেসব বর্ণনাও করতেও সে বেশ পারদর্শী ছিল। একদিন সন্ধ্যার সময় আমি তাকে একটি প্রশ্ন করে বসলাম, ডিক, ভারতবর্ষ সম্পর্কে তোমার কি ধারণা? একটু চিন্তা করে সে বলল, শান্তি, জাতীয় জীবন শান্তির দ্যুতিতে উজ্জ্বল। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, আমাকে এই পাঠ সেবা দেওয়ার জন্য গুরুজি অনন্তম কোটি কোটি শুক্রানা। আমার এই পাঠে অনেক ভুল হয়েছে, প্রভু ক্ষমা করবেন। শুক্রানা। ধন্যবাদ নন্দিতা আন্টি, আজকের পাঠ শেষ করার জন্য গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আগে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তারপরে নিশ্চয়ই সেনগুপ্ত আঙ্কেল ওনার অনুভব ব্যক্ত করবেন। কারো কোনো প্রশ্ন আছে? সেনগুপ্ত আঙ্কেল, ওভার টু ইউ। হ্যাঁ, জয় গুরুজি। অ্যাকচুয়ালি এই পার্টটা তো মোটামুটি একটা গল্প এবং গল্পের কিছু অধ্যায়, সেখানে তো আমার অ্যাড করার কিছু নেই। কিন্তু আগের বার যখন ভক্তি যোগানন্দজির কথা হচ্ছিল, তো কোনো কারণে একটা পয়েন্ট মিস হয়ে গেছে, যেটা হচ্ছে যোগানন্দ, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে যোগানন্দজির ভক্তির বা ভক্তের ভক্তিতে গুরু কিরকম তাকে রক্ষা করে।
যেটা আগের চ্যাপ্টারে এসেছিল, তো ওটা আমি একটু বলে দিচ্ছি। আহ যোগানন্দজি যখন আমেরিকাতে যায়, ওর গুরু ওকে বলেছে চলে যাও, তখন যোগানন্দজির কাছে বিবেকানন্দের মতনই আহ তার আগে যখন বিবেকানন্দ আমেরিকায় গেছিল 1906 সালে, তখন কিছু ভক্ত বিবেকানন্দর কাছে গিয়ে বলেছিল আপনি আমাকে দীক্ষা দিন আমেরিকাতে। তখন বিবেকানন্দ বলেছিল যে না, আমি আমেরিকাতে কোনো দীক্ষা দিতে আসিনি। সেই জন্য বিবেকানন্দ কোনো শিষ্য বা শিষ্যা ছিল না আমেরিকাতে। আহ কিছুদিন বাদে আরেকজন যোগী সন্ন্যাসী আসবে তোমাদের আমেরিকাতে, তোমাদের ভারতীয় আধ্যাত্মিকতা এবং যোগের দীক্ষা দিতে। বিবেকানন্দ এই কথাটা বলেছে ধরে নিন 1896। আর যোগানন্দজি এসছেন তার অনেক পরে, প্রায় 1920-25 যেটা আমরা পড়লাম। তো অনেক বছর আগে স্বামী বিবেকানন্দজি এই কথাটা বলে গেছেন যে কেউ আসবে পশ্চিমে। তো যোগানন্দজি যখন আমেরিকা গেল, তখন যোগানন্দজির কাছে কোনো পয়সা কড়ি কিছু ছিল না। তো তো ওখানে যে কালচার, ওখানে মানে উনি বিভিন্ন জায়গায় প্রবচন দিতেন এবং তার থেকে কিছু রোজগার হতো। তো এখন ওদের যেখানে আহ, আহ, ওদের আশ্রম আছে, সে লস অ্যাঞ্জেলেসে, মাউন্ট ক্যালিফোর্নিয়াতে, বিরাট আশ্রম ওটা, পাহাড়ের উপরে যে আশ্রমটা। তো যখন ওই আশ্রমটা যোগানন্দজি নিয়েছিলেন, তো মর্টগেজে নিয়েছিলেন, এবং যোগানন্দজির কাছে না পয়সা ছিল না। যোগানন্দজিকে তখন নোটিশ দেওয়া হয়েছে, ধরে নিন যে ও বাড়িটা খালি করে দিতে হবে। তখন বাজে আহ দুপুর দুটো, হ্যাঁ, দেড়টা দুটো। তো আর পুলিশ প্লাস যে বাড়িটা দখল নেবে তারা সব এসে গেটের বাইরে বসে আছে যে আর 2 ঘন্টা বাদে আমরা দখল নেব। আহ যোগানন্দজির একজন খুব উন্নত শিষ্য ছিল, সে পরে তিনিও গুরু হয়েছে। ওনার নাম ছিল স্বামী জানকী নন্দ। ওনার আগের নাম ছিল লিন, মিস্টার ডেভিড লিন। উনি অ্যাকচুয়ালি অনেক তেল কোম্পানির মালিক ছিলেন, অ্যান্ড মাল্টি মিলিয়নিয়ার বলা যায়। তো ওনার এত পয়সা ছিল কিন্তু মনে শান্তি ছিল না, মানে পয়সা তো শান্তি দেয় না। কিন্তু যখন ও যোগানন্দজির সামনে আসতো, তখন ওর একটা অদ্ভুত শান্ত লাগতো, মনে পিস। সেই জন্য উনি যোগানন্দজির লেকচার ওখানে আসতেন। আর যোগানন্দজির যেখানে লেকচার হতো উনি শুনতেন। তো সেই দিন আহ দুটো, হ্যাঁ, 2:30টার সময় উনি যোগানন্দজির সঙ্গে দেখা করতে এসেছেন। তো দেখা করতে আসার সময় গেটে দেখে সব পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ পাশের লোকজন, তো জিজ্ঞেস করে কি হয়েছে। তো তখন বোধহয় কোথায় 1 মিলিয়ন কিছু পয়সা দিতে হবে। তো উনি জিজ্ঞেস করতো, পুলিশ বললো আমরা 4টার সময় এ বাড়ির দখল নিয়ে নেবো। আমরা, আমার কোনো চিন্তা নেই, আমরা বাড়িটা দখল নেবো, তো আমরা সেই জন্য দাঁড়িয়ে আছি। তো উনি যখন ভেতরে যান তখন 2টো বাজে। তখন যোগানন্দজি কাছে যখন দেখা করতে যান, দেখে যোগানন্দজি গিটার বাজিয়ে গান করছেন। তো উনি একটু অবাক হলো যে যার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সরি, পিয়ানো বাজিয়ে। তো যার সামনে উনি, যার 2 ঘন্টা বাদে রাস্তায় নামিয়ে দেবে যাকে, যার ঘর নামার জন্য পুলিশ এসে গেছে, সবাই এসে গেছে, আর সেই লোকটা নির্বিকার পিয়ানো বাজিয়ে গান করছে, মানে কোনো মানুষ যে এরকম করতে পারে, অ্যাটলিস্ট ওদের সাইকোলজিতে এটা আসে না। উনি খুব আশ্চর্য হয়েছিলেন। তো উনি জিজ্ঞেস করলেন যোগানন্দজিকে, তোমার বাড়ির সামনে লোক দাঁড়িয়ে আছে, তুমি 2 ঘন্টা বাদে তোমার বাড়ি নিয়ে নেবে, তোমার কোনো চিন্তা নেই? ও যোগানন্দজি বললেন, না, আমার কোনো চিন্তা নেই। আমার গুরু আমাকে পাঠিয়েছেন, আমার গুরু দেখবেন, গুরু যদি চান আমি রাস্তায় থাকবো তো রাস্তায় থাকবো, আর গুরু যদি চান পয়সা দেবে তো দেবে, যেরকম তুমিও দিয়ে যেতে পারো, কেউ দিতে পারে। তো লিন সাহেব এটাতে খুব খুব আশ্চর্য এবং খুব অভিভূত হয়ে গেছিল। তো সেই সময় উনি দুটো কাজ করেন। একটা হচ্ছে উনি যোগানন্দজিকে বলে আমাকে দীক্ষা দাও।
আমি গুরু পেয়ে গেছি। আর উনি যখন 3টের সময় বাইরে যাচ্ছিলেন, 3টে, হ্যাঁ 3টে কি 3:30, উনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, উনি $1 মিলিয়ন চেক কেটে ওনাদের হাতে ধরিয়ে বলছে এবার বাড়ি যাও। তো এটা হচ্ছে গুরুর ভক্তি এবং গুরুর মহিমা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি গুরুকে এইরূপ ভক্তি করতে পারে এবং বিশ্বাস করতে পারে, তখন গুরুর দায়িত্ব হচ্ছে সেই ভক্তকে দেখা এবং রক্ষা করা। তো এটা হচ্ছে শিষ্যর জন্য, এবং সেটা গুরুজির জন্য অ্যাপ্লিকেবল। তো কোনো যদি গুরুজির সঙ্গত গুরুজিকে ঠিক এইরূপ ভক্তি করতে পারে, তাহলে গুরুজির ফর্ম অফ ডিউটি হয়ে যায় যে তার শিষ্য ভক্তকে রক্ষা করা। তো বেসিক্যালি এই ইনসিডেন্ট থেকে এই শিক্ষাটা আছে, ওটা লাস্টের ছিল। তাই ভাবলাম এই ছোট গল্পটা একটু বলে দিই। এটাই বলার ছিল। জয় গুরুজি। অসাধারণ সেনগুপ্ত আঙ্কেল, অসাধারণ। আহ, এই গল্পের মাধ্যমে গুরুর প্রতি সমর্পণ, আমরা অনেকেই নিজেকে হয়তো প্রশ্ন করি, বা সৎসঙ্গে গেলেও আমরা জিজ্ঞেস করি, বা পুরনো সঙ্গতকে আমরা জিজ্ঞেস করি সারেন্ডারের মানে কি হয়, সারেন্ডারটা কিরকম করে হয়। অনেকে এরকম প্রশ্ন করেন, আমিও শুনেছি এই প্রশ্নগুলো। সেনগুপ্ত আঙ্কেলের আজকের এই গল্পের মাধ্যমে গুরুর প্রতি আস্থা কিভাবে নিবেদিত হয়, এবং গুরু কিভাবে তার শিষ্যের দায়িত্ব পালন করেন, এর মধ্য দিয়েই আমাদের এই উত্তরটা আমরা পেতে পারি, যেটাই হচ্ছে সমর্পণ, গুরুর কাছে পূর্ণ সমর্পণ। কারো কোনো প্রশ্ন আছে? আহ, সেনগুপ্ত আঙ্কেল, একটা ছোট্ট বিষয়ে দেখলাম আমার খটকা রয়ে গেছে এখনো। থেরেসা নয়ম্যানের চ্যাপ্টারে একটা জায়গাতে আহ, বলা আছে যে সেই গ্যালিলিও গুরু ও তার ভক্ত শিষ্যদের মধ্যে চিরস্থায়ী বন্ধন নাটকীয়ভাবে প্রদর্শন করাই ঈশ্বরের অভিপ্রায়। তো মানে লাইনটা যদি পুরোটা পড়ি এরকম, আমি তখনই বুঝলাম যে তার এই অদ্ভুত জীবনের উদ্দেশ্য হচ্ছে সকল খ্রিস্টানদের কাছে নতুন টেস্টামেন্টে বর্ণিত যীশু খ্রিস্টের জীবন ও ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়ে ঐতিহাসিক সত্যতা প্রতিষ্ঠা করা, আর সেই গ্যালিলীয় গুরু ও তার ভক্ত শিষ্যদের মধ্যে চিরস্থায়ী বন্ধন নাটকীয়ভাবে প্রদর্শন করাই ঈশ্বরের অভিপ্রায়। তো এখানে গ্যালিলীয় গুরু বলে কাকে উল্লেখ করা হচ্ছে বা কাকে বোঝানো হচ্ছে, আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারিনি, আগেও এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, এইটা এইটা অ্যাকচুয়ালি দুটো জিনিস হতে পারে। এখন গ্যালিলিও বলে যে বৈজ্ঞানিকের কথা আমরা জানি কমন নেমে, হ্যাঁ, আমরা তো গ্যালিলিও বলতে গেলে সেই পৃথিবী ঘুরছে, পৃথিবী গোল, সব এই এই যে থিওরিটাকে ক্রিশ্চিয়ানিটি, আহ আহ, সেই যে অ্যাস্ট্রোনমার যে গ্যালিলিও, গ্যালিলি, ওনার নাম যেটা, আহ, গ্যালিলিও গ্যালিলি যে অ্যাস্ট্রোনমার, আমরা যদি দেখি, আহ, উনি 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 হচ্ছেন বেসিক্যালি 1600 শতাব্দীর লোক। মানে উনি বোধহয় 1570 কিন্তু নিউ টেস্টামেন্ট লেখা হয়েছে রাফলি উইদিন 0 AD আর 1 AD। তো প্রথম পয়েন্ট হচ্ছে, লেটস নট মিক্স উইথ দি ফেমাস গ্যালিলিও গ্যালিলি, যাকে আমরা সবাই জানি, যে বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটির কিছু থিওরিকে ইয়ে করে, মডার্ন সায়েন্স কে ইয়ে করে বলেছিল পৃথিবী গোল, পৃথিবী সূর্যের ইসে ঘুরে। তো ইট ইজ নট দ্য গ্যালিলিও, বাট দ্য গ্যালিলিও যে এখানে আসছে, সে হয়তো কোনো এখানে যাকে রেফার করা হচ্ছে, ইনি হচ্ছেন কোনো ক্রিশ্চিয়ানিটির ধর্মযাজক ছিলেন, অ্যারাউন্ড 0 to 1st সেঞ্চুরি AD।
যেই সময় নিউ টেস্টামেন্ট লেখা হয়েছে। কারণ ক্রিশ্চিয়ানিটিতে বাইবেলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। বলা হয় যে ওল্ড টেস্টামেন্টটাকে সেন্ট পলস লিখেছে। প্রথম কথা হচ্ছে এটা কোনোটাই জিসাস লেখেনি। এটা লেখা হয়েছে তার অনেক পরে, 200 মানে সেন্ট পলস ওল্ড টেস্টামেন্টটাকে লেখে, সাম অফ দ্য সারমনস অফ জিসাস। এবং তারপরে নিউ টেস্টামেন্টটা লেখা হয়। তো এই যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে নিউ টেস্টামেন্টের কনটেক্সটে। সেখানে যে যে জিনিসটা আছে, আহ, যে যে আহ, যে যে ব্যাপারটা আছে, আহ, উম, যে প্রথম যে ওল্ড টেস্টামেন্টে ছিল সেখানে আহ, 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 যে কি বলে অনেক কিছু এরোনিয়াস ছিল, তার জন্য নিউ টেস্টামেন্টটা লেখা হয়। এবং তার একটা মেন পার্ট ছিল নিউ টেস্টামেন্টে বাইবেলিক্যাল। সেখানে বেসিক্যালি পার্সন অ্যাজ জিসাস অ্যাজ এ পার্সন, সেটাকে ইয়ে করানো হয়, মানে মোর ইয়ে দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। এবং জিসাস ক্রাইস্টের লাইফ, ক্রুসিফিকেশন, এবং তারপরে যে গসপেল, বেসিক্যালি ম্যাথিউ, মার্ক, লিউক, জন, এদের এদের যে গসপেল গুলোকে, এগুলোকে ওর মধ্যে ঢোকানো হয়। সেখানে ক্রুসিফিকেশন অফ জিসাস, এই ব্যাপারটা একটু, ক্রুসিফিকেশন অ্যান্ড রেজারাকশন অফ জিসাস। কারণ হচ্ছে দুটো জিনিস আছে এখানে। যেখানে রেজারাকশন অফ জিসাস, ক্রুসিফিকেশন অফ জিসাস, এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে। সেটা হচ্ছে যে জিসাসকে ক্রুসিফাই করার পর, মানে যেখানে জিসাসকে বাড়ি করা হয়েছিল, আহ, ওখানে কোনো বডি নেই। তো দ্যাট ম্যাচেস যে জিসাসের রেজারাকশন হয়েছিল অ্যাজ পার দি বাইবেলিক্যাল থিওরি। অ্যাজ পার দি বাইবেলিক্যাল থিওরি জিসাসের রেজারাকশন হয়েছিল, এবং দেয়ার আফটার নো ওয়ান নোজ ওয়্যার জিসাস ওয়েন্ট। তো এই যে নিউ টেস্টামেন্টে এই এই যে লাইফ অ্যান্ড দিস থিং অফ জিসাস কেম ভেরি ভেরি, আই উড সে, ভেরি ভেরি কিছু পরে এসেছিল বা অনেক ক্লারিটি আনা হয়েছিল। হয়তো যোগানন্দজি এই ব্যাপারটাকে আহ ধরা হয়েছে। এবং এর আরেকটা থিওরি আছে, মানে আই ডোন্ট নো হোয়াট যোগানন্দজি মেন। আরেকটা থিওরি যেটা আছে, সেটা হচ্ছে জিসাস ক্রাইস্ট, which matches with the new this thing whole New Testament theory, is that Jesus Christ was a yogi, and he may have learned yogi, কারণ জিসাস ক্রাইস্টের যে ব্যাপারগুলো আছে, some of the monasteries in the Hemis monastery or Buddhist monastery, কোনো একটা, বা হিন্দুইজম মনাস্ট্রিতে কোথার থেকে যোগবিদ্যা জিসাস শিখেছিল। এবং যখন জিসাসকে ক্রুসিফাই করা হয়, অ্যাকচুয়ালি অ্যাক্ট অফ ক্রুসিফিকেশন, তখন জিসাস হয়তো সেই সময় সমাধিতে চলে গেছিল, সেই জন্য জিসাস কোনো ফিল করেনি। এবং নর্মালি একজনকে ক্রুসিফাই যখন করা হয় তাকে 5-7 দিন রাখা হয়, কারণ কেউ ক্রুসিফিকেশনের সঙ্গে সঙ্গে ডেথ হয় না। ইটস এ ভেরি পেইনফুল ডেথ। এবং বলা হয়, মানে স্টোরিতে বলা হয় বা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে বলা হয়, যে জিসাস ক্রাইস্টের বডিটাকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে ওর ওর যারা ক্লোজ ছিল তারা নামিয়ে নেয়। And since Jesus was a yogi could heal himself, and then he healed himself and he left the place. And so that is another thing which is theory which is there. And so I don't know which is true or which is false. These are the two theories which people normally talk. And possibly Yogananda ji is referring to one of these theory in this book and discussion, which is clearly details are not known. Uh,
at this point. Neither আমরা কেউ ক্রিশ্চিয়ানিটির এক্সপার্ট যে ক্রিশ্চিয়ানিটির উপর কমেন্ট করতে পারবো। তো যোগানন্দজি বাইবেল পড়েছিলেন and he was an expert of বাইবেল, এবং one of his teaching was যে জন্য যোগানন্দজি খুব পপুলার হয়েছিল, because of his teaching was which is very important. যদি 2 মিনিট থাকে আমি এটা বলবো, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফি অফ দ্য যোগী, is the amalgamation of the Christianity with yoga and the philosophy of Hinduism. যদি আপনারা কেউ যদি এসআরএফ এর যান, ইসে যান এসআরএফ এর বা এসে বা ওয়াইএসএস এর কোন ওদের যে ইয়ে আছে, ভারতবর্ষে অনেক জায়গায় আছে, দিল্লিতে আছে, কলকাতায় আছে, সব জায়গায় আছে ওদের যে আশ্রম। ওখানে দেখবেন একদিকে যীশু খ্রিস্টের ছবি আছে, আর তার পাশে কৃষ্ণর ছবি আছে, ওরা একসঙ্গে দুজনকে পুজো করে। তো যে জিনিসটা উনি বলেছেন বাইবেল থেকে টেনে নিয়ে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এইটা আমেরিকান বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লোকজন এত বেশি অ্যাকসেপ্ট করেছে, is the unification of Jesus consciousness and Krishna consciousness. এই ব্যাপারটাকে উনি বলেছেন যে যীশু খ্রিস্ট যদি শরীর না দেখে, যীশু খ্রিস্ট যদি সেই চেতনাটাকে দেখি, যীশু খ্রিস্ট সেই আত্মাটাকে দেখি, যীশু খ্রিস্ট সেই শক্তিটাকে দেখি, আর আমরা যদি শ্রীকৃষ্ণর শক্তিটাকে দেখি, সেই দুটো শক্তি এক। এবং যে জিজাস কনসিয়াসনেস সেই কৃষ্ণ কনসিয়াসনেস, সেই যে চেতনা লেভেলে উনি যখন এক করে দিলেন যে যে যিশু, যাকে আমরা কৃষ্ণ বলি, সেই তোমাদের জিজাস, সেই যে চেতনা, সেই যে শক্তি, সেই যে এক, সে যে মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু। তবে যে তোমাদের গুরু যে জিজাস হয়, আমাদের গুরু কৃষ্ণ হয়, জিজাস আর কৃষ্ণ। দেহ আলাদা, দেহ তো চলে গেছে 5,000 বছর আগে বা 2,000 বছর আগে, কিন্তু চেতনাটা এখনো বিরাজমান, এবং সেই চেতনাতে যে জিজাস সেই কৃষ্ণ। তো এই যে কনসেপ্টটা, এই যে ব্যাপারে ওনার বোঝানো, আর সেই যোগের মাধ্যমে যাওয়ার জন্য আমেরিকাতে এইটা এত ফেমাস, এই পুরো পুরো ব্যাপারটা। সেই জন্য যোগানন্দজি বাইবেলকে অলওয়েজ টেনেছে গীতার সঙ্গে, এবং অনেক মিল আছে বাইবেল এবং গীতার মধ্যে। আমি 2-3টে মিল তো আমি আগে ডিসকাস করেছি। তো সেইটা তো আছে, এবং সেই জন্য যোগানন্দজি বলতেন। আর সেটাকে যদি আমি আরেকটু টেনে নিই, তো আমি সেটা ওইভাবে বলতে, কারণ এরকম প্রশ্ন আগে এসছে যে যে যীশু খ্রিস্ট যেই চেতনা, কৃষ্ণরও সেই চেতনা, আমরা যদি বলি রামকৃষ্ণ সেই চেতনা, এবং গুরুজিরও একই চেতনা। তো যখন আমি তাকে চেতনা বা তার শক্তি বা তার আধ্যাত্মকে যখন আমি আহ্বান করি, পুজো করি, ভক্তি করি, সব এক। তো যে গুরুজি সেই জিজাস, সেই কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, সেই সব। তো এই জিনিসটা যোগানন্দজি ক্রিশ্চিয়ানিটির পার্সপেক্টিভে, যেহেতু ওয়েস্টার্নে ছিলেন, প্রচার করেছেন। জয় গুরুজি। ধন্যবাদ সেনগুপ্ত আঙ্কেল, অত্যন্ত গভীরভাবে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি দিল্লির ওয়াইএসএস এর অফিসে যাই মাঝে মাঝে, এবং আপনি ঠিক উদাহরণটা সঠিকভাবে দিয়েছেন। ওখানে যেখানেই মানে ওয়াইএসএস এর ওদের আশ্রম বা অফিস আছে, শ্রীকৃষ্ণ এবং জেসাস এর ছবি ওখানে রাখা থাকে, এবং ওদের যে মেডিটেশন হল আছে ওখানে কিন্তু সেম ভাবে রাখা আছে। পাশে যোগানন্দজি, যুক্তেশ্বর গুরুজি, লাহিড়ী মশাই, বাবাজি, মহাবতার বাবাজি সবারই থাকে। তো ওখানে এইভাবেই মেডিটেশন হয়। সো নাইসলি এক্সপ্লেইনড সেনগুপ্ত আঙ্কেল। আমরা খুব সমৃদ্ধ হলাম আজকের এই আলোচনা থেকে। যদি কোনোদিন আমাদের সুযোগ হয়, তো এই বিষয়টার উপর আলাদা করে আমরা সেনগুপ্ত আঙ্কেলের থেকে শুনবার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন, পাঠ অনুষ্ঠানে, সবাইকে ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ গুরুজি মহারাজকে, যার অনুকম্পাতে, আজ্ঞাতে আমরা এই পাঠক্রম চালিয়ে যেতে পারছি। ধন্যবাদ যিনি আজকের পাঠে অংশ নিয়েছেন, নন্দিতা সরকার আন্টি।
অসংখ্য ধন্যবাদ সেনগুপ্ত আঙ্কেলকে, ওনার অভিমত, গান গম্ভীর অভিমত দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য। ধন্যবাদ যারা পরবর্তী সময়ে আজকের রেকর্ডিং শুনে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করবেন। সেই সঙ্গে আজকের এই পাঠক্রম অনুষ্ঠান শেষ করার জন্য আমরা গুরুজি মহারাজের কাছ থেকে আজ্ঞা নেব। জয় গুরুজি মহারাজ।